হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাঁকুড়া কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট করছিলাম, তার আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 2 করছি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। চ্যানেল টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তো সেখানে প্রত্যেকটা ক্লাস পরপর পেয়ে যাবে। দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলেছে, যে পরপর দুটি সংখ্যা খুঁজুন যেখানে প্রথম সংখ্যার 3 গুণ দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ থেকে 5 বেশি। এটাকে যদি আমরা অপশান টেস্ট করতাম তাহলে কি করতাম, দেখো প্রত্যেকটাই পরপর আছে, তাই তো। তাহলে আমি প্রথমটা 3 গুণ 3 5 15, দ্বিতীয়টার দ্বিগুণ 6 দুগুণী 12, দুটোর মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই 5 না, তাহলে এ হবে না। এটা দেখো 3 ছক 18 আর 7 দুগুণী 14, তাহলে 18 14-এর মধ্যে ডিফারেন্সও 5 না, এটাও হবে না। এটা যদি দেখি তোমার 3 7 21 আর 8 দুগুণী 16, 16 আর 21-এর মধ্যে ডিফারেন্স কিন্তু 5, তো অপশান নাম্বার সি হবে। এটাকে যদি বেসিক নিয়মে শিখি, একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা হবে এক্স প্লাস ওয়ান, যেহেতু পরপর বলেছে প্রথম সংখ্যা 3 গুণ দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ অপেক্ষা এর সঙ্গে দ্বিগুণ অপেক্ষা তোমার 5 বেশি, তাই তো, তাহলে দুটোর বিয়োগফল হলো 5। এখান থেকে পাচ্ছি 3x মাইনাস 2x, তোমার মাইনাস 2 ইকুয়াল টু 5 পাচ্ছি। এখান থেকে 3x আর 2x বাদ দিলে x সমান সমান 5, দুটো পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে x এর মান কত পেলাম, 7 পেলাম। একটা যদি 7 হয় আর একটা x প্লাস 1, তাহলে কত হবে, একটা 8 হবে। একটা 7 একটা 8, যেটা অপশান নাম্বার সিতে আছে। দেখো 2 নম্বর কি বলেছে, নিচের কোন সংখ্যাটি মৌলিক। তাহলে এটাকে যদি আমরা একটুখানি চেক করি, নিচের কোন সংখ্যাটি মৌলিক। এটাকে দেখো তোমার 6 7 8 9 10 11, 3 দিয়ে কি কোনো কিছু যাচ্ছে, দেখো 7 8 9 10 11 12, এটা 3 দিয়ে যাবে, তাহলে এটাকে কেটে দাও। 4 5 6 7 8 9, এটাও 3 দিয়ে যাবে, কেটে দাও। 5 6 7 8 9 10, আর এখানে আছে 6 7 8 9 10 11, তাহলে এটাকে আমি কত দিয়ে দিতে পারি, দেখো তোমার 263। দেখো 263-কে যদি আমি তোমার 3 4 5 দিয়ে যাবে না, একে যদি 7 দিয়ে দাও কত আসবে, 3 7 21, 21 আর 5 হলো 53, তাহলে এটাও 7 দিয়ে যাবে না। এটা তোমার যদি আমি 253-কে আমি 7 দিয়ে দিতাম, তাহলে তোমার 3 7 21, 22 23 24 25, তাই তো, তাহলে এটাও কিন্তু যাবে না। তো 7 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে চেক করো। 7-এর পরে আর 9 দিয়ে তো আমরা চেক করবো না, কারণ 5 6 7 8 9 যোগফল 9 দিয়ে যাচ্ছে না। 11 দিয়ে চেক করো, যদি 11 দিয়ে চেক করো, 253-কে যদি 11 দিয়ে চেক করো, তোমার 11 দুগুণী 22, 22 23 24 25, 3 লাগবে, 3 11 33, তাই তো। দেখো এই দুটো গুণ করলে কিন্তু তোমার 11 দিয়ে যাচ্ছে, তাহলে বি হবে না, তাহলে কিন্তু এ হবে অ্যান্সার। ওকে, দেখো তোমার 11 দিয়ে গুণ করার একটা শর্ট নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিই। এটা দেখলেও আমি বুঝতে পারবো যে এটা 11 দিয়ে যাচ্ছে, কেননা 2 5 3 আছে, তো এই দুটোর যোগফল যদি মিডিলেরটা হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য, মানে 2 2 5 3, দেখো 2 এই 3 2-এর যোগফল মিডিলেরটা হচ্ছে, মানে এটা 11 দিয়ে যাবে। ওকে, 11 দিয়ে কাটলে তোমার 23 আসবে। ওকে, এটা হলো 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম। তো অপশান নাম্বার এ কিন্তু কারেক্ট আনসার হবে। নেক্সট 33 নম্বর বলেছে, দেখো 33 মিটার কাপড় বিক্রি করে রানীর লাভ 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে তার লাভের শতাংশ কত। দেখো 33 মিটার, মনে করো 33 মিটার কাপড় বিক্রি করেছে, তাহলে 33-এর সেলিং প্রাইস এতটা বিক্রি করে, দেখো আরেকটা জিনিস এখানে বোঝো, সেলিং প্রাইস সমান সমান কিন্তু ক্রয় মূল্য প্লাস লাভ। ওকে, তাহলে 33টার সেলিং প্রাইস সমান সমান 33টাই নিয়ে কিনেছিল, 33টার ক্রয় মূল্য প্লাস বলেছে 11টি কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ, তাহলে 11, এই লাভের জায়গায় 11 এসপি লিখতে পারি, 11টি কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ। এবার 33 এসপি মাইনাস 11 এসপি সমান সমান 33 সিপি আসছে, তো এখানে পাচ্ছি 22 এসপি সমান সমান 33 সিপি। ছোট করো, 3 11 33, 11 দুগুণী 22, তাহলে এসপি বাই সিপি যদি আমি করি, তাহলে এদিকে 3 আছে, 2 এর পাশে চলে আসবে, নিচে চলে আসবে, তাহলে এসপি বাই সিপি হলো 3/2 বলেছে। তাহলে তার লাভের শতাংশ কত, বিক্রয় মূল্য 3 টাকা ধরো, ক্রয় মূল্য 2 টাকা ধরো, দুটোর মধ্যে ডিফারেন্স হলো 1, তাহলে 1 টাকা লাভ হচ্ছে, যেহেতু এটা বড়, তাহলে 2 এর উপর লাভ হচ্ছে 1, একে কত, 100-তে কত, 2 দিয়ে কাটো, 50 আসবে। তো তার লাভের যেটা শতাংশ সেটা কিন্তু 50% হবে, যেটা সিতে আছে। পরবর্তী 4 নম্বর দেখো বলেছে, তোমরা ভিডিওটা স্টপ করে নিজেরা ফার্স্ট ট্রাই করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নিতে পারো। ওকে,
দেখো লুধিয়ানা শহরের জনসংখ্যা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। এর বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে, 2 বছর পর জনসংখ্যা কত হবে। ওকে, গতকালের ক্লাসে কিন্তু আমরা 2019 সালে আসা 20টি কোশ্চেনে সলভ করেছিলাম তোমার বাঁকুড়া কোটের গ্রুপ ডিতে। ওকে, আগের ক্লাসটি অবশ্যই দেখে নিও। এবার দেখো, প্রতি বছর 20% করে বৃদ্ধি পায় এবং বর্তমান জনসংখ্যা এত, 2 বছরের জনসংখ্যা কত হবে। তাহলে বর্তমান জনসংখ্যা 847000। প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়, তাহলে 120/100 আসবে। 2 বছরে কত আসবে, দুবার লিখবে 120/100। এটাকে ক্যালকুলেশন করো। 1 2 3 শূন্য এখান থেকে কাটো, 1 2 এখান থেকে একটা কাটি, এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো। এবার যদি ক্যালকুলেশন করো কত আসবে, 847 আসবে। আর এখানে আসবে কত, ইন্টু 120 ইন্টু 100 ইন্টু 12 আছে। এবার তুমি যদি একটুখানি অপশান দেখো, শেষে শূন্য আছে, তার মানে যখনই গুণ করবে তোমার যে কোনো একটা শূন্য আসবে। কেননা দেখো, তুমি যদি 8 4 7 ইন্টু একে 12 ইন্টু 12 ইন্টু 10 লিখতে পারি এই 120কে ভেঙে। এবার যখন তুমি এখানে গুণ করলে তোমার যাই আসুক না কেন, 7 দুগুণে 14, 4 4 দুগুণে 8, একে আবার শূন্য গুণ করে শেষে একটা শূন্য আসবেই। ওকে, শেষে একটা শূন্য যেহেতু আসবেই, তো অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এগুলিতে একটুখানি অপশানের দিকে খেয়াল রাখতে হয়। 5 নম্বর দেখো, কারণ টোটালটা তো আমরা গুণ করতে বসবো না, কারণ আমরা শুধুমাত্র 1 নাম্বারই পাবো একটা কোশ্চেনের জন্য, তো আমাদেরকে অপশানটাকে কারেক্ট করে আসতে হবে। ওকে, 5 নম্বর বলেছে, একটি শহরের জনসংখ্যা পরপর 2 বছরে 10% এবং 20% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তৃতীয় বছর 25% হ্রাস পেয়েছে। তৃতীয় বছর জনসংখ্যার সঙ্গে 3 বছর আগের জনসংখ্যার অনুপাত কত। মনে করো তুমি 100 ধরেও করতে পারো, কিংবা এক্স ধরেও করতে পারো। মনে করো আমি 100 ধরে যদি করি, 3 বছর আগে মনে করো 100 ছিল। ওকে, তাহলে তৃতীয় বছরে কত হবে, 100-র উপরে 10% ও 20% বৃদ্ধি পেয়েছে, মানে 110/100, আবার 120/100। তৃতীয় বছরে তোমার 25% হ্রাস, মানে 75/100। তাহলে কত আসছে বলো। এই 100 কেটে দিই, এখান থেকে একটা শূন্য, দুটো শূন্য কাটো, এখান থেকে একটা 100 কেটে দাও। 25 দিয়ে কাটি, 3 পয়সা 75, 4 পয়সা 100, 4 দিয়ে কাটো, 3 4 12, তো 3 3 9, আর এখানে 11, 9 11 99 পাচ্ছি। তাহলে অনুপাত কত বলেছে, 3 বছর আগের জনসংখ্যা তৃতীয় জনসংখ্যার সঙ্গে, মানে তৃতীয় বছর জনসংখ্যা 99, এর সঙ্গে 3 বছর আগের জনসংখ্যার অনুপাত। তাহলে 99 3 বছর আগে ছিল 100, তাহলে 99:100 হবে, যেটা বিতে আছে। এটাকে দেখো, এটাকে গোলাবে না, কারণ তৃতীয় বছরের জনসংখ্যার তুলনায় তৃতীয় বছরটা আগে বলেছে, তাহলে কিন্তু 99 আগে আসবে, এটা কিন্তু হবে না। ওকে, দুটোই কিন্তু সেম জিনিসই আছে, কিন্তু তৃতীয় বছর আগে আছে, তো 99কে আগে দিতে হবে। নেক্সট 6 নম্বর দেখো কি বলেছে, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে। যদি শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া রয়েছে, তাহলে 1 বছর আগে শহরের জনসংখ্যা কত ছিল, এক্স ধরেও করতে পারো, কিংবা তুমি 100কে উপরে ধরেও করতে পারো। চলো এটাকে আমি তোমাদেরকে এক্স ধরেই দেখাই। মনে করো এক্স ছিল 1 বছর আগে, বলেছে প্রতি বছর 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এক্সের উপর বৃদ্ধি পেয়েছে 105/100, এবং জনসংখ্যা কত এসে দাঁড়িয়েছে, এইটা 185,220। ওকে, আমি তোমাদের 10টা ক্লাস করাবো। ওকে, লাস্ট যে 10 দিন আছে 10টা ক্লাস করাবো, এবং সমস্ত কোশ্চেনগুলোই আমি যত সম্ভব তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করবো। টোটাল 10টা ক্লাসই দেখো। ওকে, এখানে কি বলেছে দেখো, এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। 5 দুগুণে 10, 5 একে 5, 21 পাচ্ছি। একে যদি 5 দিয়ে কাটি, 5 কুড়ি 100। দেখো এখান থেকে তুমি কাটতে পারবে, একে তোমার 3 দিয়ে দিতে পারি, 3 ছক 18, তোমার 3 একে 3, 4 5 2 লাগবে, 22 পেলাম, 3 7 21, 3 4 12, 0। এখানে 7 আসবে, 7 দিয়ে কাটো, যেহেতু অ্যান্সার ফ্র্যাকশনে নেই। তো 7 9 63, 7 8 56, 7 8 56, আর এদিকে 4, এদিকে 1, তাহলে 5 পাচ্ছি, 57। তাহলে এখানে 57, 7 8 56, আর 7 দুগুণে 14, এখানে 0, এটা আসছে। তো এক্স এর মান কোনাকুনি গুণ করো, শেষে তো দুটো শূন্য আসবে, আর এখানে 2 দুগুণে 4 পাবো। দেখো শেষে 400, সি কারেক্ট অ্যান্সার আসবে। তো 8 দুগুণে 16, 8 দুগুণে 16, আর একে 17। তো অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার আসবে। এই অঙ্কগুলির ক্ষেত্রে আমি আবারও বলছি, একটু অপশানের দিকে খেয়াল রাখবে। ওকে, তাহলে তোমার পুরোটা গুণ করে দেখতে হবে না। 7 নম্বর দেখো বলেছে, ব্যাকটেরিয়ার সংখ্যা প্রথম 10 মিনিটে 6% এবং পরবর্তী 10 মিনিটে 10% হারে বৃদ্ধি পায়। 20 মিনিট শেষে তোমার 20 মিনিট শেষে জনসংখ্যার সামগ্রিক, এখানে করো, ব্যাকটেরিয়ার করো, 20 মিনিট শেষে ব্যাকটেরিয়ার সামগ্রিক শতাংশ কত বৃদ্ধি পাবে। দেখো এটাকে আমরা সিম্পলি, যে আমাদের সূত্র রয়েছে একটা, a + b
প্লাস এই বাই 100, কারণ পরপর 10 মিনিট করে দুবার বৃদ্ধি পাচ্ছে, তো এই সূত্রটা আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো এখানে তোমার 6% আর 10%, তাহলে 6 লেখো, প্লাস বি হলো 10, প্লাস এই বাই 100, তাই তো? তাহলে 6 × 10/100, ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটো, 10 10 কে 100, তো এখানে কত পাচ্ছি, 10 6 16, প্লাস এখানে 0.6, তো 16.6 হবে আমাদের অ্যান্সার, এত পার্সেন্ট, যেটা অপশান নাম্বার বিতে আছে। বোঝা গেল? পরের অঙ্কে যাই। দেখো 8 নম্বর কি বলেছে, এক ব্যক্তি 1300 টাকায় একটি পত্রিকা বিক্রি করে 30% লাভ করে, তাহলে পত্রিকাটির ক্রয় মূল্য নির্ণয় করো। দেখো 1300 টাকা আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে এটাকে ডাইরেক্ট করছি, তুমি চাইলে অনুপাত ধরেও করতে পারো, আমি তোমাকে ডাইরেক্টও দেখিয়ে রাখি। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 100টাকে উপরে দিতে হবে, মানে 1300 আছে, 100কে উপরে দেবে, 30% লাভ মানে নিচে আসবে 130, এদিকে 0 এদিকে 0 কেটে দিই, 13 দিয়ে কাটো, এখানে কত আসবে 10 পাবো, তো এখানে 10 আর দুটো শূন্য বাড়বে, তো 1000 টাকা কিন্তু ক্রয় মূল্য ছিল, যেটা এতে আছে। চলো 9 নম্বর দেখো বলেছে 18% লোকসান ও 17% মুনাফার মধ্যে পার্থক্য 63 উল্লেখিত বস্তুর ক্রয় মূল্য কত। দেখো ক্রয় মূল্য মানে 100%-এর মান বার করবো, প্রশ্নে যেটা দেয়া আছে সেটা কি দেয়া আছে, 18% লোকসান আর 17%-এর মুনাফার মধ্যে পার্থক্য হলো, এই দুটোকে জাস্ট যোগ করবে। কেন যোগ করবে আমি চলো বুঝিয়ে দিচ্ছি, আগে যোগ করো। 8 সাথে কত হচ্ছে, 8 সাথে 15 5, হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, 35 পাচ্ছি। তো 35%-এর মানই হলো আমাদের 63, 1%-এর মান স্যার কত, তাহলে 63/35 আসবে। আমাদের লাগবে কত, 100%-এর মান কত, দেখো কি আসে, 63/35 ইন্টু 100, তো 7 দিয়ে কাটি, 5 7 35, 7 নং 63, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তো 9 দুগুণে 18, 180 কিন্তু আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। এবার কেন দুটোকে যোগ করলাম চলো আমি তোমাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দিই। এই দুটোর পার্থক্য 63, তো যদি তুমি এখানে 100% ধরো, বলেছে 18% লোকসান, ওকে, তাহলে 18% লোকসান তুমি যদি এদিকে লেখো 18% লোকসান, তাহলে এখান থেকে তুমি -18 করবে, -18% যদি করো কত আসছে বলো, -18% যদি করো তাহলে তোমার 18 আর 2 এ 20, তাহলে স্যার ওদিকে 80-তে 100, তাহলে এটা 82 যাচ্ছে, তাই তো? 80 10 90 2 100, 82 পাচ্ছি। আর এখান থেকে বলেছে 17% মুনাফা, তাহলে এখানে 117 আসবে, এখানে দেখো প্লাস 100 হয়েছে, প্লাস 17 হয়েছে। তুমি বলো তো এখান থেকে এখানে পার্থক্য কত বলো তো, দেখো এখানে 5 আসবে, 8 3 11, তো 35, কারণ এইখান থেকে তোমার এতটা পার্থক্য আমাদেরকে বার করতে হচ্ছে, এদিকের পার্থক্য 18, এদিকের পার্থক্য 17, এই কারণে আমি তোমাদেরকে যোগ করে টোটাল 35%-এর মান, এই 35% মানই হলো এদের পার্থক্য, প্রশ্ন বলেছে 63, তাহলে 63। এবার তুমি নিশ্চয়ই বুঝে গেছো, এখান থেকে এই লাইনে তুমি কনভার্ট করে চলে আসো। আশা করি তোমার কোনো ডাউট থাকলে ক্লিয়ার হয়ে গেছে। চলো পরবর্তী কোশ্চেনে আসি, কি বলেছে দেখি, একটি দ্রব্য 12.5% লাভে 4500 টাকায় বিক্রয় করা হয়, তাহলে লাভের পরিমাণ কত। দেখো 4500 টাকায় বিক্রয় করা যদি হয়, সেলিং প্রাইস কত বলো, তুমি এখানে ক্রয় মূল্য মনে করো 100 টাকা, প্রফিট কত, প্রফিট আমাদের মনে করো তোমার এই যে দেয়া আছে, তাহলে 100 টাকার উপর লাভ হচ্ছে হলো 12.5, তাহলে সেলিং প্রাইস কত হবে, দুটোকে যোগ করতে হবে, ক্রয় মূল্য প্লাস লাভ যোগ করলে আমি কি পাই, বিক্রয় মূল্য পাই, তাহলে 112.5 এটা সেলিং প্রাইস। প্রশ্নে বলেছে 4500 টাকা সেলিং প্রাইস, তাহলে 112.5-এর মানই হলো, এত পার্সেন্টের মানই হলো 4500 টাকা। তো পয়েন্ট তুলে দিয়ে এখানে আমি 10 করে দিই, 5 দিয়ে কাটি, তোমার এখানে 5 দিয়ে কাটলে কত আসবে, কিন্তু এটা কি 9 দিয়ে কাটবো, 9 একে 9, 10 11 2 লাগবে, 9 দুগুণে 18, চলো 9 দিয়ে কেটে দিই, 9 একে 9, 2 লাগবে, 9 দুগুণে 18, 4 লাগবে, 5 নং 45, 125 পাচ্ছি, একে 9 দিয়ে কাটলে তোমার 5 নং 45 500 পাচ্ছি। তো এটাকে 25 দিয়ে কাটি, 25 দুগুণে 50, 20 পাচ্ছি, 5 পয়সা 125, একে 5 দিয়ে কাটি, তোমার 4 5 20, তো 1%-এর মান কত, কোনাকুনি গুণ করো, 40 পাচ্ছি। কি চেয়েছে, বলেছে তাহলে লাভের পরিমাণ কত, লাভের পরিমাণ এইটা, 12.5-এর মান কত, তাহলে 12.5%-এর মান হবে 40-এর সঙ্গে 12.5 আমি গুণ করব, পয়েন্ট তুলে দিয়ে 100 করে দিলাম, 10 দিয়ে কাটলাম, 4 10-এ 40, তো এটাকে গুণ করো, 4 5 20 শূন্য 2 রয়েছে, 4 বরং 48 দিয়ে 50, তো 500 হবে আমাদের অ্যান্সার, যেটা সিতে আছে। দেখো 11 নম্বর কি বলেছে, একটি খেলনা 1125 টাকায় কিনে 16% ক্ষতিতে বিক্রি করা হলো, খেলনাটির বিক্রয় মূল্য কত।
দেখো 1125 টাকায় কিনে 16% ক্ষতি, মানে 1125 টাকা দিয়ে কিনে 16% ক্ষতি, মানে 100 থেকে 16 বাদ দাও, 16 আর 4 হচ্ছে 20, ওদিকে 80, তো 16 আর 84 কিন্তু আমাদের 100 হবে। 16% ক্ষতি, তার জন্য আমি 16 বিয়োগ করলাম, নিচে আমাদের পার্সেন্টেজের জন্য 100। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, বিক্রয় মূল্য পেয়ে যাবো, কারণ ক্রয় মূল্যের উপর 16% ক্ষতি মানে 1125 ইন্টু 84/100। ওকে, এবার এটাকে ক্যালকুলেশন করো। তো এখানে যদি ক্যালকুলেশন করি, চলো এটাকে 5 দিয়ে কাটি। তোমার 5 দিয়ে কাটলে তোমার 5 দুগুণি 10, 1 লাগবে, তো 12 হয়ে গেল, 5 দুগুণি 10, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100। একে চলো 5 দিয়ে কাটি, 4 5 20, 5 5 25, এখানে কাটো 4 5 20, তো এটাকে 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 একে 4, তো এখানে পাচ্ছি 45 ইন্টু 21 হবে আমাদের অ্যান্সার। তো কত আসছে, 45 আর 21 যদি গুণ করো, এখানে আসবে 45, আর 45 দুগুণি 90 আসবে, তো 5 4 994 আসছে। তো 994 আমাদের অপশানে আছে, সরি 945 আসছে, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে, তাহলে কিন্তু এটা ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তোমাদের অ্যান্সার কি আসছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। 12 নম্বর দেখো বলেছে, আয়তক্ষেত্রের প্রস্থ 200 সেমি এবং ও এর কর্ণ 520 সেমি আছে, এর পরিসীমা কত? একটি আয়তক্ষেত্র রয়েছে যার প্রস্থ বলে দিয়েছে কত, 200 সেমি মনে করো, আর এর কর্ণ আছে 520, এইটা কর্ণ, এটা হলো 520 সেমি। আমাদের কি লাগবে, পরিসীমা। পরিসীমা বার করতে গেলে আমাদের স্যার এখনো দৈর্ঘ্য লাগবে, তো দৈর্ঘ্য আমি কত জানি না, দৈর্ঘ্য যদি আমি দেখি এটা কত জানি না, তাই তো এটাকে যদি আমি এক্স ধরি, দেখো এখানে একটা ত্রিভুজ হচ্ছে না, এখানে একটা ত্রিভুজ হচ্ছে স্যার, যার এই কোণটা হলো সমকোণ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করো। আমরা জানি যে তোমার ভূমি স্কোয়ার, ভূমি মানে এটা এক্স স্কোয়ার, যোগ লম্ব স্কোয়ার মানে 200 স্কোয়ার, ভূমি স্কোয়ার যোগ এটা লম্ব স্কোয়ার সমান অতি স্কোয়ার পাই, তাহলে 520 স্কোয়ার যাবে। ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার তোমার প্লাস 200 স্কোয়ার কত, 2 স্কোয়ার 4, এদিকে দুটো শূন্যর বদলে 4টে শূন্য আসবে, আর এখানে 52 স্কোয়ার, তাই তো, তাহলে এখানে একটা শূন্য আছে, স্কোয়ারে যখন যাবে দুটো শূন্য তো আসবে, এখানে শুধু 52 স্কোয়ার বার করো। স্কোয়ার বার করার শর্টকাট টেকনিক কি আছে, যেটা শেষে থাকে তার স্কোয়ার করতে হয়, 2 স্কোয়ার কত 4, ওকে, হাতে কিছু নেই, এই দুটোকে গুণ করতে হয়, 5 দুগুণি 10, 10-এর ডবল করতে হয়, 10-এর ডবল 20, শূন্য হাতে আমার 2 রয়েছে, প্রথমটা স্কোয়ার করতে হয়, 5 স্কোয়ার 25, 2 27, এটা আসবে। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 2704, দুটো জিরো আছে, আর এটাকে ওপাশে পাঠাও, -4 1 2 3 4টে শূন্য, এটাকে ক্যালকুলেশন করো কত আসছে। দেখো এখানে একটা দুটো তিনটে শূন্যর জন্য এখানে তো 400 চলেই আসলো, আর একটা শূন্যর জন্য এখানে তো আর একটা শূন্য পাচ্ছি, 4 কত হলে 7, 4 5 6 7, 3 পাচ্ছি, তো এখানে 23 পাচ্ছি। তো এক্স স্কোয়ারের মান যদি এটা হয়, তাহলে এক্স এর মান কত বলো, এটার জাস্ট বর্গমূল করে দাও, 2304, এখানে দুটো শূন্য আছে, এখানে এখানে দুটো দুটো করে নিতে হয়, তো এখানে তোমার 4 4 16, 5 5 25 বেশি হবে, 4 4 16 দাও, 6 কত হলে 13, 7 হলে হাতে আমার 1 রয়েছে, এখানে 1 আর 1 2 মিলে যাবে, 0 4 নামবে, 4-এর ডবল এখানে 8 আসবে, এখানে দেখো কত দিয়ে দিতে পারি, তোমার 2 দুগুণি তো 4 হয়, তোমার 8 8 64, তোমার দেখো এটা 8 দিয়ে যাচ্ছে, তো 8 8 64, 4 হাতে 6 রয়েছে, 8 8 64 আর 6 70, তো এটা মিলছে, আর দুটো শূন্যর জন্য এখানে একটা শূন্য চলে আসবে। ওকে, তো এখান থেকে তুমি শুধু এখানে একটা শূন্য ট্রান্সফার করে দাও, তো 480 আসবে, এটা হলো এক্স এর মান। কি চেয়েছে স্যার, স্যার এখানে তো আমাদের স্যার চেয়েছে হলো এর পরিসীমা চেয়েছে, তাহলে পরিসীমা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত 480, আর প্রস্থ কত 200, ক্যালকুলেশন করো, 2 ইন্টু তোমার এখানে 0, এখানে 8, 4 2 6, 680 পাচ্ছি, 0 8 দুগুণি 16, আর 6 দুগুণি 12 আর 13, তো 1360 হবে এর পরিসীমা এত সেমি, যেটা অপশান নাম্বার এতে আছে। 13 নাম্বার দেখি আমরা কি বলেছে, 7টি সংখ্যার গড় দেওয়া আছে 146, যে কোনো একটি সংখ্যা সরিয়ে নিলেও গড় একই থাকবে, সরিয়ে নেওয়া সংখ্যাটি নির্ণয় করে। দেখো 7টি সংখ্যার মোট কত, 7টি সংখ্যার গড় আছে 146, তাহলে টোটাল কত আসবে, 146 ইন্টু 7, 6 7 42, 2 হাতে 4 রয়েছে, 4 7 28, 28 29 30 31 32 পাচ্ছি, 32-এ 2 হাতে 3 রয়েছে, 7 1 7 8 9 10,
তো এটা পাচ্ছি। এবার একটি সংখ্যা সরিয়ে নিয়েছে, তাহলে কটা সংখ্যা হলো? 6টি সংখ্যা আছে। 6টি সংখ্যার টোটাল কত? বলেছে গড় একই থাকবে, তাহলে টোটাল হলো তোমার 146 ইন্টু 6, তাহলে 6 6 36 আর 6 হাতে 3 রয়েছে, 4 ছক 24, 3 27, হাতে আমার 2 রয়েছে, 6 কে 6 2 8। এবার দেখো একটা সংখ্যা সরিয়ে নিয়েছি বলে টোটাল হয়েছে এটা, আর 7টা সংখ্যা থাকলে টোটাল এটা, তাহলে বিয়োগ করে দিলেই আমরা কোন সংখ্যাটা সরিয়ে নিয়েছি সেটা পেয়ে যাব। 6 কত হলে 12? 6 হলে শেষে 6 একমাত্র অপশন এবার সিতে আছে, তো সি হবে কারেক্ট অ্যান্সার। হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে। 7 আর 1 8, 8 4 12, হাতে 1 রয়েছে, 8 আর 1 9 কত হলে 10? 1 হলে, তো 146 হবে অ্যান্সার। ওকে, আমি কিন্তু ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কি করে অপশান টেস্ট করবে সেটাও আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে বলেছে দেখো, এক দোকানদার একটি পণ্য 405 টাকায় কিনে 324 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতি কত হয়? তাহলে এখানে সেলিং প্রাইস কত বলো? সেলিং প্রাইস তোমার কম আছে, তাই তো? তো তোমার ক্রয় মূল্য কত বলো? ক্রয় মূল্য আছে 405 টাকা, স্যার সেলিং প্রাইস আছে 324 টাকায় বিক্রি করেছে, বিক্রয় মূল্য কম, তাহলে লস হয়েছে। লস কত বলো? বিয়োগ করো। 4 এখানে 1 আসবে, 8 আসবে, 81 টাকা লস হয়েছে। কার উপর বলো? লাভ লোকসান ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্য আছে 405 টাকা, তো 405 টাকার উপর আমার লস হচ্ছে 81 টাকা। একে কত? 100তে কত? এটাকে কাটলে দেখো 5 একে 5, 5 এটা 40, এখানে 5 আসবে। 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তো 20% কিন্তু লস, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে 51 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ট্রেন একটি সিগন্যালকে 13 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো ট্রেনটি যখন কোনো সিগন্যাল বা কোনো মানুষকে অতিক্রম করছে সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তার মানে এক্ষেত্রে 51 তোমার এক্ষেত্রে তোমার 13 সেকেন্ডটা যতটা যাবে সেটাই হলো ট্রেনের দৈর্ঘ্য। দেখো 51 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে যাচ্ছে 51 মিটার, 13 সেকেন্ডে যাবে 51 ইন্টু 13 হবে আমাদের অ্যান্সার। ওকে, তো আমাদের অ্যান্সার হবে তোমার 51 ইন্টু 13, এটাই হলো ট্রেনের দৈর্ঘ্য। তো 13 কে 13 3, হাতে 1 রয়েছে, 5 13 65 আর 1 66, তো এত মিটার কিন্তু অ্যান্সার হবে 663, অপশন নাম্বার ডিতে আছে 666। পরবর্তী 16 নম্বর দেখো কি বলেছে, 92 সেমি কর্ণবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে একটি বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এর এর ক্ষেত্রফল চেয়েছে, এর যেটা কর্ণ আছে সেটা 92 সেমি। ওকে, আমি চাইলে এখান থেকে এ রুট টু মানে কত আসবে? এ রুট টু মানে হলো আমাদের কর্ণ আসছে, তাই তো, বাহু রুট টু, তাহলে সেটা ধরেও করতে পারি। কিন্তু এখানে তুমি একটা সূত্র ডাইরেক্ট মুখস্থ করে রাখো, যদি আমাদের কর্ণ দেয়া থাকে তাহলে ক্ষেত্রফল মনে রাখবে, বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া থাকে, ক্ষেত্রফল হলো হাফ ডি স্কোয়ার। ওকে, তাহলে হাফ ইন্টু ডি মানে হলো 92, 92 স্কোয়ার 92 ইন্টু 92, এটাকে জাস্ট ক্যালকুলেশন করো কত আসছে দেখি। ওকে, তাহলে এর ক্ষেত্রফল চেয়েছে, তো ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ স্কোয়ারই আসে আমাদের, হাফ ডি স্কোয়ার। তো অপশানের সঙ্গে কি আমাদের আসছে? 2 দিয়ে কাটি, চলো। 4 দুগুণি 8, 9 হতে 1 লাগবে, 6 দুগুণি 12, তো 46 ইন্টু 92 যা আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো 6 দুগুণি 12, 2, 12 2 তো একটা অপশানে পাচ্ছি যেটা এতে, চলো টোটালটাও আমরা গুণ করব, 92 সঙ্গে 46 গুণ করব। তো 6 দুগুণি 12, 2, হাতে 1 রয়েছে, 6 নং 54, একে 55, 4 দিয়ে এবার গুণ করব, 4 দুগুণি 8, 4 নং 36, তো 2 পাচ্ছি, 8 পাচ্ছে 13, 3 পাচ্ছি, হাতে 1 রয়েছে, 6 পাচ্ছে 11, একে 12, 2, হাতে 1 রয়েছে, 3 আর একে 4, তো এটা কিন্তু এটা আমাদের অ্যান্সার হবে এত সেমি স্কোয়ার, এটা ক্ষেত্রফল। ওকে, কর্ণ দেওয়া থাকলে ডাইরেক্ট ক্ষেত্রফলের সূত্র লিখে নাও, কারণ এর রুট করে তুমি বার করতে পারবে, কিন্তু এটাকে যদি কর্ণ দেওয়া থাকে ডাইরেক্ট ক্ষেত্রফলের সূত্র লিখে নাও। ওকে, তো এত বর্গ সেমি হবে অ্যান্সার। যদি বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া থাকে, ক্ষেত্রফলের সূত্র আমি কি বললাম তোমার নোট খাতায় নোট করে রেখে দাও, যে বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে হাফ ডি স্কোয়ার, মানে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখি, 17 নম্বর, রাজ্য স্তরের ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় ওজন দেওয়া আছে 103 কেজি, আর বলেছে কোচের ওজন ধরা হলে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়, তাহলে কোচের ওজন কত হবে? ওকে, যিনি কোচ রয়েছে তার তোমার ওজন কত হবে? তো এক্ষেত্রে তোমার কতজন আছে? 11 জন আছে, তাহলে 11 জনের মোট কত বলো? মোট ওজন নিশ্চয়ই গুণ করতে হবে, কারণ গড় থেকে মোটে যেতে গেলে গুণ করতে হয়। 103-এর সঙ্গে 11 গুণ করো, দেখো এটা গুণ করতে পারবে, তো 3 11 33 করে দাও, 11 1 11 করে দাও,
তাছাড়া তুমি এটাও করতে পারতে 103 এক ঘর বাদ দিয়ে আবার 103 লিখবে, দুটোকে যোগ করে দেবে, এটাই 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়মও হয়ে যাচ্ছে। 3 এখানে 1 1। ওকে, এটা গেল। এত কেজি আছে। এবার বলেছে যে আর একজন আছে, ওকে, তাহলে কোর্স এই আমাদের যেটা, তাহলে আমাদের যিনি কোর্স রয়েছে তার ওজন যখন ধরা হচ্ছে তখন তাহলে কতজন হয়ে যাবে? 11 জন ছিল আর এনাকে দিয়ে হয়ে যাচ্ছে 12 জন। তাহলে 12 জনের মোট ওজন কত হবে? সেক্ষেত্রে গড় 1 কেজি বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 103, এখন হয়ে গেছে 104। একে আমি কত দিয়ে গুণ করবো? 12 দিয়ে গুণ করবো, 12 জনের মোট ওজন পেয়ে যাব। তো 4 বারং 48 পাবো, 12 একে 12 পাবো, এত কেজি। তাহলে এই দুটো বিয়োগ করলেই যিনি আমাদের একজন যোগ হলো তার ওজন কতটা সেটা পেয়ে যাব। তো তাহলে আমাদের যিনি কোর্স রয়েছে তার ওজন কত? এই দুটোকে বিয়োগ করে দাও, 1133 বিয়োগ করো, এখানে তোমার কত আসবে? 5 তোমার 5 3 8, 3 কত হলে 4, 1 হলে, আর তোমার 11-র পরে 12 হচ্ছে, তো 115 কেজি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ওকে, না বুঝলে আরেকবার একটুখানি দেখে নাও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 18 নম্বর বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায়, স্রোতের গতিবেগ কত? এটাকে তোমরা যে তোমাদের সূত্র রয়েছে সেটাতেও করতে পারো। আমরা যেহেতু আমরা ছক ধরে শিখে এসেছি তোমাদের, ওকে, সূত্রতে করলেও হবে, যেহেতু আমরা ছক জানি যে নৌকা স্রোতের অঙ্কগুলি আমরা প্রত্যেকটাই ছকে করেছি। সুবিদ দাসের সলভ দেখো আমার চ্যানেলে করানো আছে, চঞ্চল ঘোষ স্যারেরও সলভ করানো আছে, দুটো যে কোনো একটা দেখে নাও। যেখানে আমরা শিখেছিলাম প্রতিকূল আছে, স্রোত ছিল, শর্ট ফর্মগুলি লিখছি। ওকে, শুধুমাত্র প্রথম অক্ষরগুলি লিখছি, তারপরে স্থির জল, তারপরে আবার স্রোত এবং সবার শেষে অনুকূল। এই ছিল আমাদের ছক। এই ছকে শুধুমাত্র গতিবেগ লিখতে হয়। অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি, তাহলে এটাই গতিবেগ, এখানে 8 লেখো। আর স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি, এটাই গতিবেগ। আমি জানি অনুকূল প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির জল পাই, তাহলে 8 2 10-এর হাফ 5। তো এদিকে যেতে গেলে স্যার যোগ করতে হয়, তাহলে 2-এর সঙ্গে 3 যোগ হয়েছে, 5-এর সঙ্গে আবার 3 যোগ করলে দেখো 8 আসবে। চেয়েছে হলো স্রোতের গতিবেগ, তাহলে 3 হবে আমাদের অ্যান্সার, যেটা বিতে রয়েছে। পরবর্তী 19 নম্বরে আমাদের নৌকা স্রোতের একটা অঙ্ক নেওয়া হয়েছে। কি বলেছে দেখো, একজন ব্যক্তি যখন ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালান তখন তিনি তার এটা তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্স চলে আসছে। ওকে, তোমার একজন ব্যক্তি যখন ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালান তখন তিনি তার অফিসে 6 মিনিট দেরিতে পৌঁছান। তিনি 6 মিনিট আগে পৌঁছেছিলেন যখন তিনি প্রতি ঘন্টায় 2 কিমি গতি বাড়িয়েছিলেন। তাহলে শুরু স্থানের থেকে তার অফিসের দূরত্ব কত? দেখো, শুরু স্থান থেকে যদি আমি অফিসের দূরত্ব যদি এক্স ধরি সেই ক্ষেত্রেও হতে পারে। তাছাড়া তোমার, চলো আমরা ফার্স্ট এক্স ধরেই দেখি। আমরা জানি যে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, এটা জানি, তাই তো? তোমার প্রথমবার একজন ব্যক্তি যখন ঘন্টায় 10 কিমি বেগে যায়, তাহলে আমি ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমি টাইম পাবো। তাহলে ডিস্টেন্স আমি জানি এক্স ধরলাম, তাকে স্পিড কত 10 কিমি, একে দিয়ে ভাগ করলে আমি টাইম পাবো। তখন তিনি তার অফিসে 6 মিনিট দেরিতে পৌঁছান, মানে মনে করো অফিসের টাইম এটা, এখান থেকে 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, মানে কি এই যে টাইমটা 6 মিনিট বেশি। এখানে ভালো করে, এখানে একটু বোঝার জিনিস আছে। মনে করো অফিসের টাইম 7টা, সে পৌঁছাচ্ছে 8টায়, তাহলে সে নিশ্চয়ই 1 ঘন্টা দেরিতে পৌঁছাচ্ছে, তাই তো? তাহলে এখানে একটা নিশ্চয়ই টাইমের সঙ্গে আমার এক্সট্রা যোগ হয়ে গেছে। তাহলে এই একটা যদি বিয়োগ করে দিতাম তাহলে 7টা হতো সঠিক টাইম। তাহলে সে আমাদের বলেছে 6 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে এখান থেকে যদি 6 মিনিট আমাদের 6 মিনিট বিয়োগ করে দাও, যে টাইমটা এসছে সেখান থেকে 6 মিনিট বিয়োগ করে দিলে আমি অ্যাকুরেট টাইমটা পাবো যে আমাকে কখন পৌঁছাতে হবে। তাহলে এখান থেকে আমি 6 মিনিট বিয়োগ করবো, মানে 6/60 ঘন্টা করে দিলাম। ওকে, মিনিটকে ঘন্টায় করে দিলাম। ঠিক সমান সমান দাও, দেখো দুটোর টাইমিং আমরা সেম করব। দূরত্ব এক্স বলেছে, পরের বার কি করেছে, তোমার 2 কিমি গতি বাড়িয়েছে, তাহলে হয়ে গেল 12। এক্ষেত্রে তিনি 6 মিনিট আগে পৌঁছেছেন, মানে টাইম ছিল এইটা টাইম ছিল এর 6 মিনিট আগে পৌঁছে গেছে। তাহলে 6 মিনিট যখন আগে পৌঁছে গেছে এর সঙ্গে আরও 6 মিনিট যোগ করে দাও, তাহলে আমি অ্যাকুরেট টাইম পাবো। তাহলে এর সঙ্গে যোগ দেবো 6 মিনিট, মানে 6/60 ঘন্টা। তাহলে দেখো এটাও আমাদের অ্যাকুরেট টাইম, এটাও অ্যাকুরেট টাইম, দুটোই আমাদের অ্যাকুরেট টাইম। দুটোকে আমি সমান সমান লিখতে পারি, কারণ দুটোই তো আমাদের সেম টাইম। ক্যালকুলেশন করো, x/10, এক্সগুলি একদিকে আনি, -x/12 সমান সমান 6/60, মাইনাস ওপাশে গেলে প্লাস 6/60 পাবো। তো এখানে লসাগু হয়ে যাবে 60, উপরে যাবে 6 6 12, তো এখানে লসাগু হয়ে যাবে 12 দুগুণে 24, 3 12 36, তো 5 12 60 আসছে, তো 60 হবে লসাগু। 6x মাইনাস 5 12 60, 5x পাবো। 60 60 কেটে দাও, তো এক্স এর মান কত পাচ্ছি? 12 পাচ্ছি। তো 12 কিমি কিন্তু আমাদের অ্যান্সার হবে,
কারণ এটাই আমরা ধরেছিলাম যে তার শুরু স্থান থেকে তার অফিসের দূরত্ব হলো 12 কিমি, কারণ এক্স এর মানই আসছে 12, তো অপশন নাম্বার সি হবে। ওকে, আরেকবার একটুখানি ধীরে ধীরে দেখো যদি না ক্লিয়ার হয়ে থাকে। আজকে লাস্ট অঙ্ক 20 নাম্বার, দেখো কি বলেছে। বছরের শুরুতে এ 4,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি, এটা অংশীদারি কারবারের কোশ্চেন, 5,400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে তোমার 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। আমরা জানি প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ওকে, এ আছে বি আছে, তাহলে এদের ইনভেস্টমেন্টের রেশিও যদি করি কত আসবে বলো। একজন 4,500 টাকা আর একজন হলো ইস্টু দাও 5,400 টাকা, এটাকে অনুপাতে করো, 0 0 0 0 বাদ দিয়ে দাও। তোমার এখানে 5 নং 45, 6 নং 54, এটা ইনভেস্টমেন্টের রেশিও কত পাচ্ছি বলো, 5:6 পাচ্ছি। এবার বলেছে যে তোমার কিছু মাস পর বি ব্যবসায় যোগ দিয়েছে, আর এরটা বলে দেয়নি, মানে এরটা বলতে চাইছে যে এরটা টোটাল 12 মাসই কেটেছিল। তাহলে মনে করো এরটা 12 মাসই কেটেছিল, এটা যদি টাইম বলি, টাইমের রেশিও এর জন্য 12, বি এর জন্য কত জানি না, মনে করো এক্স। তাহলে প্রফিট কত আসবে দুজনের, এখানে আসবে 5 বারং 60 আসবে, আর এখানে 6x আসবে। এটাকেও দেখো ছোট করতে পারছি, 6 দিয়ে কাটো 10 পাচ্ছি, তাহলে 10:x, এটা হলো তাদের প্রফিটের রেশিও। ওকে, এটা যদি তাদের প্রফিটের রেশিও হয়, প্রশ্নে বলেছে 2:1, তাহলে আমি বলতে পারি 10:x এর মানই হলো 2:1। তাহলে 10/x সমান সমান 2/1, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তো কোনাকুনি গুণ করে x এর মান কোনাকুনি গুণ করলে 5 মাস। অ্যান্সার কি চেয়েছে দেখি, বলেছে বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয়। এই 5 মাসটা আসলে আমাদের বি এর টাকায় 5 মাস কেটেছিল, x এর মান হলো 5 মাস। আমাদের প্রশ্নে কিন্তু এটা চাইনি, প্রশ্নে বলেছে তোমার বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে টোটাল 12 মাস থেকে বি এর এই 5 মাসটাকে কেটে নাও, তাহলে বি 7 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। যদি প্রশ্নে বলতো বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে আমাদের 5 মাস অ্যান্সার হতো, কিন্তু এখানে বলেছে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, তাহলে 12 - 5 7 মাস পরে যোগ দিয়েছে, যেটা ডিতে আছে। ওকে, তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। দেখো সাবস্ক্রাইব বাটন আছে, বেল আইকনটি অন করে রাখো। আর চ্যানেলের এই ক্লাসের পিডিএফ কোথায় পাবে, টেলিগ্রাম চ্যানেলে পাবে। ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, ভালো লাগলে লাইক করে দিও। আর যদি তোমার ক্লাসটি কেমন লাগছে কমেন্ট বক্সে আমাকে জানিও। ওকে, তো চলো আজকে ক্লাসটি এখানেই শেষ করছি, আবার সেট নাম্বার 3-তে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। ওকে, আগামীকাল চলে আসবে ঠিক এই টাইমে সেট নাম্বার 3-তে আমরা ভিডিও আপলোড করে দেবো। ওকে, আমি তোমাদের জন্য রেকর্ডেড ভিডিওই আপলোড করি, তো তোমরা যখন টাইম পাবে দেখে নেবে।